তাদের পলিটিক্সটাই আসলে হচ্ছে একটা পিতৃতান্ত্রিক ব্যাটাগিরি পলিটিক্স। কিন্তু আপনি কখনো দেখেছেন যে শ্রমিকদের অধিকারের জন্য তারা রাস্তায় এরকম জুম্মার নামাজের পর নেমেছে? 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন খাতে সংস্কার ছিল বড় আলোচনার বিষয়। আর এই সংস্কার ইস্যুতে সরকার প্রায় 11টি কমিশন গঠন করেন। বিভিন্ন কমিশন বিভিন্ন সময়ে তাদের সুপারিশ দিয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে 19 এপ্রিল শিরিন পারভীন হকের নেতৃত্বে 10 সদস্যের একটি দল তারা 423টি সুপারিশ সহ 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নারীর জন্য সমতা, সুরক্ষা, অর্থনীতিতে অংশগ্রহণ, সম্পদের অধিকার, নিরাপদ অভিবাসন এবং জনপ্রশাসনের নারীর অংশগ্রহণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ এসছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুপারিশের যেগুলো উঠে এসেছে সেসব নিয়ে তেমন একটা আলোচনা নেই। আমরা দেখলাম এই সুপারিশমালা দেওয়ার পরপরই এই নারী কমিশনের সুপারিশ ভীষণভাবে আলোচনায় আসলো একদম ভিন্ন কিছু বিষয় নিয়ে। এই 3টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তার মধ্যে রয়েছে যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি এবং মেরিটাল রেপ, এবং সেই সাথে রয়েছে সম্পত্তিতে নারীর সমান অধিকার, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েই যাচ্ছে। আজও আমরা সেই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। নারী অধিকার কর্মী, মূলত অধিকার কর্মী মার্জিয়া প্রভা আমাদের সাথে রয়েছেন। প্রভা, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই জায়গাটা একটু জানতে চাই যে এই যে বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে নারী পুরুষের সমতা নিয়ে আপত্তি তোলা হচ্ছে, সব ক্ষেত্রেই আমরা দেখছি আমাদের সমাজ কি ভীষণ রকমের নারী বিদ্বেষী? আমরা আসলে একটা গোষ্ঠীকে দেখি কি ভাবছি কিনা সমাজ নারী বিদ্বেষী কিনা। যে ধর্মীয় গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠী এই কাজগুলো করে তারা ভীষণভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে, কিংবা তাদের বলা হচ্ছে যে তারা সমাজ থেকে আগের থেকে বিচ্ছিন্ন, তাই তারা এই ঘটনাগুলো ঘটায়। কিন্তু দেখেন, যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বলে, তাহলে আমি তো বলবো আমাদের দেশে সবচেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে আমাদের শ্রমিক শ্রেণীরা, মেহনতি মানুষ। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে শ্রমিক তার সমাবেশে যদি মালিক তার নারী পক্ষও হয়, প্রতিপক্ষও হয়, তাও তাকে গালিগালাজ করে কখনো হচ্ছে তার মজুরি আদায় করে? কখনই করে না। এবং আজকে আমাদের যে সম্প্রতি যে ঘটনাটা নিয়ে আমরা উদ্বিগ্ন, যেখানে একটা প্রকাশ্যে নারীকে বেশ্যাকরণ করা হয়েছে, এই জায়গাটা আমি কিন্তু কোনোদিনই, আমি তো প্রচুর অর্থনীতিতে পিছিয়ে পড়া মানুষের সাথে ঘুরেছি, সে জায়গায় প্রাইভেট স্পেসে হয়তো তারা বেশ্যাকরণের আলাপগুলো চালায়, এটাকে আমি অস্বীকার করব না। কিন্তু প্রকাশ্যে আমাদের গরিব, আমাদের মেহনতি জনগণ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তারা কি এটা করে? তার মানে ব্যাপারটা শুধু যদি আমরা বলি এই ধর্মীয় গোষ্ঠী মানে বিচ্ছিন্নতার শিকার হয়েছে বলেই তারা আজকে নারী বিদ্বেষে আলাপ করে, আমার কাছে সেটা কিন্তু মনে হয় না। সেটা ভীষণভাবে একটা পলিটিক্যাল প্রশ্ন, যে তাদের পলিটিক্সটাই আসলে হচ্ছে একটা পিতৃতান্ত্রিক ব্যাটাগিরি পলিটিক্স। এবং এই ব্যাটাগিরি পলিটিক্সটা আবার একই সাথে মুনাফালোভী। কেমন? যেমন দেখেন, আমি প্রসঙ্গক্রমে উদাহরণ দিতে পারি আহমদুল্লাহর কথা, যিনি নারীর এই সম্পত্তির সমান অধিকার এবং স্পেসিফিকভাবে বৈবাহিক ধর্ষণ নিয়ে যার আলাপটা হচ্ছে যে এগুলো নাকি বিভেদ সৃষ্টি করবে নারী পুরুষের সম্পর্কের মধ্যে। এই ব্যক্তিটাই কিন্তু এস আলম যখন টাকা পাচার করছে, সে কিন্তু এস আলমের একটা কমিটির সদস্য হিসেবে আছে, এবং সে কিন্তু ওই তার সামনে সে কি জানতো না মানে লুটপাট হচ্ছে, আমার কোন কোম্পানির সাথে আমি যুক্ত, সেই কোম্পানি লুটপাটের কোম্পানি, এবং এস আলম তো শ্রমিককে মেরেছে বাঁশবাড়িয়াতে একটা সময়। তো এই ঘটনাগুলোর পরেও কিন্তু আহমদুল্লাহ এস আলমের সাথে চলেছে। যখন এস আলমের এই জিনিসগুলো এত মানে 5ই আগস্টের পর এত বিস্তৃতভাবে জনসম্মুখে এলো, তখন সে বলা শুরু করলো, বিভিন্ন রকম তার একটা অজুহাত দেখা শুরু করলো, না আমি এরকম অ্যাক্টিভলি ছিলাম না, আমি এত কিছু জানতাম না, বা আমাকে এমনি রাখা হয়েছিল, ওখানে নাকি শরিয়া মতে ব্যাংকিং হবে সেই কারণে আমি ছিলাম, এসব ধানাই পানাই কথা বলা শুরু করলো। কিন্তু সে তো জানতো যে এস আলম কি। তো এই ব্যক্তিটা একই সাথে, তার মানে আমি বলবো এস আলমের যে মুনাফা বা লুটপাটের যে তার যে একটা ইসলামিক একটা বিষয়ের সাথে আচরণের সাথে কিন্তু আহমদুল্লাহ গিয়েছে। কিন্তু নারী প্রশ্নে এসেই তার হঠাৎ করে মনে হচ্ছে যে এইগুলো হচ্ছে মানে ভীষণ আমার মানে ইসলাম ধর্ম বিদেশি হয়েছে, বা স্পেসিফিকভাবে কোনো গোষ্ঠীর অনুভূতিতে আঘাত আনছে, বা তার এটা তো শুধু আহমদুল্লাহ না, এটা তো আমরা দেখলাম যে জামায়াতের আমির থেকে শুরু করে প্রায় সবাই এটি বলেছেন, এবং এটার নানা রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে মেরিটাল রেপের ক্ষেত্রে তারা বলেছেন যে সংসার ভেঙে যাবে, পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে, ছেলেরা বিয়ে করবে না, ভয় পাবে, আইনের অপব্যবহার হবে, এ ধরনের নানা
নানা যুক্তি তারা তুলে ধরেছেন। যেই তিনটি বিষয়ে সবচেয়ে বেশি তর্ক উঠছে, সেটা আসলে তর্ক করার মতো যে জায়গায় তারা নিচ্ছেন, এর পেছনে গ্রাউন্ডটা আসলে কি শুধুমাত্র নারীকে পিছিয়ে রাখা, না এর পেছনে আসলে সামাজিক চাপও আছে? সামাজিক চাপটা, আমি এখানে সামাজিক চাপ তো আসলে তারাই দিচ্ছে, মানে যারাই প্রশ্নগুলো তুলছে, সামাজিক চাপ তো আমাদের নাই এখানে। আমি কালকেও একজনের একটা অনলাইনে ভিডিও দেখলাম, সে বলছে যে নারী শিক্ষক হিসেবে তাদেরকে পিছিয়ে পড়ানো হচ্ছে, তাদেরকে কম বেতন দেওয়া হচ্ছে, তার মানে পুঁজি হচ্ছে নারী শ্রমকে শোষণ করছে, এ ধরনের কথাবার্তা। তার মানে নারী ঘরে থাকো। এখন পুঁজি কি শুধু নারীকে শোষণ করছে? পুঁজি তো একই সাথে পুরুষ আর নারী দুজনকে উভয়ভাবে, এবং শুধু পুরুষ নারী না, এখানে যে লিঙ্গ বৈচিত্র্যের মানুষ আছে সবাইকে তো আসলে শোষণ করছে। তাহলে আমার তো এই ব্যবস্থার উচ্ছেদ দরকার। কিন্তু আমি সেই প্রসঙ্গে না যে আমি লিঙ্গ বিশেষে একটা মানুষকে ঘরে রাখার পায়তারা করছি তার লিঙ্গ পরিচয়ের কারণে। মজার ব্যাপারটা হচ্ছে যে তিনটে স্পেসিফিক বিষয় নারী সংস্কার কমিশনের নিয়ে এত শোরগোল, এর বাইরেও কিন্তু খুবই যুগান্তকারী কিছু বিষয় আছে। যেমন ধরেন আমাদের যে সি সেকশন যেটা করতে হয় মাদেরকে ডেলিভারির জন্য, সেটার কিন্তু বিভিন্ন মাত্রায় আজকে প্রাইভেট হসপিটালগুলোতে লাখখানেক টাকা খরচ হয়। তার মানে একটা মা তার বাচ্চা জন্ম দিবে, সে বাচ্চা হবে এই দেশের ভবিষ্যৎ নাগরিক, সে এত টাকা খরচ করবে কেন? তার প্রসব খরচ এত হবে কেন? এটা কিন্তু কখনো অ্যাড্রেস করা হয়নি। এগুলো নিয়ে কথা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার কমিশন বলে দিয়েছে যে সি সেকশনে যে একটা রেট নির্ধারণ করে দেওয়া হবে। তো আজকে যদি এই রেট নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে এই ইসলামিক গোষ্ঠীর যারা নারীরা রয়েছেন, তাদের স্ত্রীরা রয়েছেন, তাদের বোনরা রয়েছেন, তারা যখন এখানে বাচ্চার মা হবে তখন তো তারাও এটা সুবিধাভোগী হবে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না। তারপরে আরো একটা ব্যাপার, কৃষিকাজ বা জেলে কাজে আমাদের নারীরা দীর্ঘ সময় ধরে তারা কিন্তু অবদান দিয়ে যায়। আমাদের দেশে 72% নারী কিন্তু কৃষক, কিন্তু কৃষক কার্ড নেই, তাদের কৃষক স্বীকৃতি নেই, যার কারণে আমার সরকারি ভর্তুকি পাওয়া বা জলমহল ব্যবস্থাপনা বা কৃষিকাজের এই বিষয়গুলো কিন্তু নারীদের স্বীকৃতি ছিল না। এই সংস্কার কমিশন কিন্তু এটারও কথা বলেছে, পিতৃকালীন ছুটির কথা বলেছে। তুলে তুলে বলতে পারি যে এখানে অনেক যুগান্তকারী আইডিয়া আছে, যেটা কিন্তু আমাদের এই স্পেসে সবচেয়ে বড় যুগান্তকারী আইডিয়া আমি তো বলবো যে নারীর যে সরাসরি নির্বাচনের কথা তারা বলেছে। এবং শুধু নারী নাই, এই নারীর মধ্যে আমরা যেরকম মনে করি যে এই নারীর মধ্যে আসলে শুধু মধ্যবিত্ত নারী না, আদিবাসী নারী, কৃষক নারী, শ্রমিক নারী সবারই প্রতিনিধিত্ব লাগবে, কিন্তু তারা যে বলেছে যে সরাসরি নির্বাচনের কথা, এই জিনিসগুলো কিন্তু আমাদের পলিটিক্যালি এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু খুব এগিয়ে অগ্রসর একটা ভূমিকা পালন করবে। কিন্তু প্রত্যেকটা কথা বাদ দিয়ে যখন মাত্র স্পেসিফিক কিছু বিষয় নিব, সেই বিষয়গুলো অবশ্যই গণতান্ত্রিকভাবে আলোচনার জায়গা কিন্তু রয়েছে, সেইটা বাদ দিয়ে তারা যখন এটাকে পুরো সংস্কার কমিশনের সুপারিশকে বাতিল করতে চায় এবং সংস্কার কমিশনের সদস্যদের যাচ্ছে তাই ভাবে অশ্লীলভাবে যৌন হয়রানিমূলক বক্তব্য দেয়, তাদেরকে করণ করে প্রকাশ্যে, তখন আমি প্রশ্নবিদ্ধ করব তাদের রাজনীতি নিয়ে। তাদের আসলে রাজনীতি, আমি যেটা আসতে চাচ্ছিলাম, এই যে রাজনীতির প্রসঙ্গটা বলছেন, যে তার মানে হচ্ছে যে এই আলোচনা মানে এই তিনটি পয়েন্টকে সামনে নিয়ে আসাটা আসলে একটা রাজনীতির অংশ। এই রাজনীতি কেন মনে হচ্ছে এটা রাজনীতির অংশ, মানে আপনি কি দেখতে পাচ্ছেন এর পেছনে? আচ্ছা আপা, আমি মজা করে মাঝে মাঝে বলি যে ফ্রান্সের পণ্য বয়কটের জন্য শুক্রবারে জুম্মার নামাজের পরে একটা বিশাল মিছিল হয় ফ্রান্সের পণ্য বয়কটের জন্য। হতেই পারে, সেটা যে কোনো মানুষই করতে পারে, কিন্তু আমার দেশের শ্রমিকরা 3 মাস বেতন না পেয়ে শ্রমভবনে এই সময় আন্দোলন করেছে ঈদের আগে। ঈদ তো খুব মানে ধর্মীয়ভাবে খুব একটা সিগনিফিকেন্ট জায়গা, যে ঈদে বোনাস পাবে, এবং এইটা তো তারাই বলে যে ঘাম শুকানোর আগে শ্রমিককে পরিশোধ মিটিয়ে দাও, মানে তাদের যে মূল্যবোধের জায়গা, ধর্মীয় মূল্যবোধের জায়গা। কিন্তু আপনি কখনো দেখেছেন যে শ্রমিকদের অধিকারের জন্য তারা রাস্তায় এরকম জুম্মার নামাজের পর নেমেছে? তার মানে আমার কাছে মনে হয় নারী, ধর্ম, আদিবাসী এই প্রসঙ্গগুলো খুব কালচারাল ওয়ার্কে মানে এটাকে একটা সাংস্কৃতিক যুদ্ধ বা সাংস্কৃতিক একটা বিভেদ সৃষ্টির জন্য এই রাজনীতিটা করা হয়। সেটাকে আসলে মানে একদম কি বলবো, এটাকে একটা বার্নিং ইস্যুস হিসেবে সামনে আনা হয়। এই বার্নিং ইস্যুস সামনে আনার পেছনে আমি তো মনে করি রাষ্ট্রীয় অনেক কনস্পিরেসি থাকে। যেমন আমরা মানবিক করিডোর নিয়ে যে কথা বলবো আমাদের পলিটিক্যাল স্পেসে, এই জায়গাটাই নাই, কারণ আমাদেরকে এখন নিয়োজিত রাখা হচ্ছে যে নারী সংস্কার কমিশনের এই সুপারিশ নিয়ে তুমি একটা কালচারাল ওয়ারে নেমে যাও। গতকাল আমি দেখলাম, গত পরশুদিন, তার মানে কি আপনি মনে করেন যে আসলে এখানে রাষ্ট্রের বা সরকারের এক ধরনের ইন্ধন রয়েছে? এটা আমি মনে করি না, এটা আমি বিশ্বাস করি, কারণ রাষ্ট্র একই সাথে আপনার হেফাজতের এই যেরকম এই সম্মেলনটা হতে দিয়েছে, সেখানে প্রকাশ্যে এই ধরনের ঘটনাগুলো কুরুচিপূর্ণভাবে
হয়রানি করা হয়েছে, এগুলো তো সে সমাবেশের সে সমাবেশের উদ্দেশ্য তো রাষ্ট্র জানতো, সে সমাবেশটা হতে দিয়েছে। আবার মানে তার কি বলবো, উপদেষ্টার মধ্যে 4 জন নারী অধিকার কর্মী আছে। আবার আসিফ নজরুল আইন উপদেষ্টা বলছে আমরা এখন আমাদের সিদ্ধান্ত জানাইনি এই ব্যাপারে, এটা এখনো হচ্ছে আমরা বুঝতে পারছি না, এটা সরকারের বিষয় না, এটা একটা সুপারিশ হিসেবে এসেছে, এটা সরকারের বিষয় না, তার মানে এড়িয়ে যাচ্ছে। তার মানে আমি যদি একটু নির্দিষ্টভাবে বলি যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন একটা কমিশনের প্রস্তাব মাত্র, এটা তো সরকারি সিদ্ধান্ত না। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। তার মানে হচ্ছে, মানে আমার যেটা পড়ে মনে হচ্ছে প্রভা, সেটা হচ্ছে যে এখানে কি তাহলে সুযোগ থেকে যাচ্ছে যে যারা দাবি তুলছেন নারীদের বিরুদ্ধে, যে তাদেরকেই আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানে টোনটা কি আপনার সেরকম মনে হচ্ছে? হেফাজতের শিক্ষা উপদেষ্টা যিনি, তিনি তো আমার ধর্মীয় উপদেষ্টা, মানে যিনি হেফাজতে আমিরও ছিলেন এবং ইসলামী শাসন আন্দোলনের শিক্ষা উপদেষ্টা, এরকম কিছু একটা, মানে হেফাজতে ইসলামের সাথে যার কানেক্টিভিটি ছিল সেই কিন্তু এখন ধর্মীয় উপদেষ্টা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার মানে হেফাজতের এই সম্মেলন করছে আর ধর্মীয় উপদেষ্টার জায়গায় হেফাজতেরই প্রাক্তন কোনো লোককে রাখা হয়েছে, এ দুটো অবশ্যই মানে একটা সংযোগ, এটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমি একটু আগে আলাপ করছিলাম যে প্রধান উপদেষ্টা, তার যে ক্ষুদ্র ঋণ, যেটার জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে, অর্থনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, এবং তার যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই প্রধান উপদেষ্টার এই ক্ষুদ্র ঋণের মূল ভোক্তা তো ছিল আমাদের দরিদ্র নারীরা। তারা ক্ষুদ্র ঋণ নিয়েছে, এন্টারপ্রেনারশিপ হয়েছে, সেগুলোর কেস স্টোরি দেখিয়েই তো তিনি তার কাজগুলোকে এগিয়েছে। যদি আমরা উন্নয়ন কাজগুলো কিভাবে আগায় সেটা আমরা যদি জানি, সেই জায়গা থেকে একটা নারী যদি ঘর থেকে বেরিয়ে না হবে, সে যদি কর্মক্ষেত্রে প্রবেশই না করবে, তার যদি এই যে কৃষি, জেলে এই হিসেবে স্বীকৃতিগুলো না থাকবে, তো সে তো তাহলে আগাতে পারবে না। তাহলে আমার প্রধান উপদেষ্টার কাজ কিন্তু নারীর সমানাধিকারের নিয়েই কিন্তু ছিল, তাকে কিন্তু এটাকে না হলে সেই কাজগুলো আগাতে পারতো না। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন একটা গোষ্ঠী এভাবে প্রকাশ্যে সমানাধিকার তো দূর কি বাদ, তারা নারী বিদ্বেষী কথাবার্তা এবং তাদের যে মিসোজিনিস্ট আলাপগুলো তারা বারবার প্রকাশ্যে আনছে, সেটার বিরুদ্ধে একটা কথা বলতে দেখেছেন প্রধান উপদেষ্টাকে। কিংবা আমাদের ফরিদা আক্তার আপা, আমি একদম নাম ধরেই বলি, তিনি তো 13 দফা যখন নারী নীতিমালা যখন বাদ দেওয়ার জন্য 13 দফা হাজির করেছিল হেফাজতরা, সে তো বলেছিল হেফাজতকে বুঝতে হবে, তাদের সাথে পলিটিক্যাল স্পেস দিতে হবে। তখন নাকি সেই সময় সরকার দেয়নি, হ্যাঁ দেয়নি, সেটা সত্যিই দেয়নি। তাহলে এখন তাহলে পলিটিক্যাল স্পেস তো আছে হেফাজতদের, কারণ ফরিদা আপা তো আছেন। তাহলে তারা পলিটিক্যাল স্পেসে না গিয়ে তারা এইভাবে সোহরাওয়ার্দী উদ্যানে এইরকম প্রকাশ্যে সমাবেশ করে কি করে? তাহলে এটা তো আমাকে জাগায়, যে প্রশ্ন জাগায় যে এই সমাবেশের পেছনে আসলে সরকারের কিছুটা, হয়তো সবার না কিন্তু কিছু অংশের কি আসলে একটা ইতিবাচক ইয়ে ছিল না? এই জায়গাটা থেকে আপনি মিল পান যে আমরা যখন দেখি যে আমাদের যে 4 জন নারী উপদেষ্টা রয়েছেন, সেই 4 জনের মধ্যে একজন কথা আমি বাদ দিলাম, 3 জন নারী উপদেষ্টা তো আসলে একেবারে সরাসরি তারা অধিকার কর্মী বলে নিজেরা দাবি করেছেন, সেই কাজ তারা সারা জীবন করে এসেছেন। এবং এখন যখন এই ধরনের ঘটনা ঘটলো, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের কোনো উপদেষ্টার কাছ থেকে সেটা পেলাম না, এবং রাষ্ট্রের কাছ থেকেও পেলাম না। এর পেছনের কারণটা কি আসলে? আপনি কি এখানেও কোনো রাজনীতি দেখতে? এখানে তো এক ধরনের মৌলবাদী গোষ্ঠী, সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের একটা কমন এখন একটা ভিউজ তৈরি হচ্ছে। এখানে ফান্ডামেন্টালিস্ট গ্রুপস গুলো যে উত্থান, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না, সেটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে হচ্ছে। আমরা তো আমাদের মাশা আমিনের কথা যদি আমরা না ভুলে যাই, একটা দেশ, সে দেশে একটা সময় নারীরা প্রকাশ্যে যেভাবে স্বাধীনতা উপভোগ করতো, সেই দেশে এখন হিজাব আইন, এবং শুধু হিজাব আইন না, সেখানে মোরাল পুলিশিং নামে একটা মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয় হচ্ছে ড্রোন দিয়ে দেখে যে নারীরা ঠিক মতো হিজাব পড়ছে কিনা। তাহলে তো আমাদের এই ফান্ডামেন্টালিস্টের উত্থান কিন্তু শুধু বাংলাদেশের না, কিন্তু এই উত্থানকে আমার রাষ্ট্র আসলে কিভাবে ডিল করছে, সে রাষ্ট্র হচ্ছে মানে ওটা কোলে বসে যাচ্ছে নাকি হচ্ছে তাকে প্রকাশ্যে জনগণের পক্ষে সে দাঁড়াচ্ছে? এখানে কিন্তু প্রশ্নটা আসলে রাষ্ট্র আসলে কার পক্ষে? রাষ্ট্র যদি জনগণের পক্ষে থাকতো, যে আমরা যারা সাধারণ জনগণ, আমার মেহনতি মানুষ যারা গার্মেন্টস কর্মী, একটা বিশাল অংশ নারীরা গার্মেন্টস কর্মী, এদের নিরাপত্তা বা এদের স্বাধীনতার কথা যদি রাষ্ট্র ভাবতো, এদের সুরক্ষার কথা, যে পয়েন্টগুলো আপনি বলেছেন, এদের সুরক্ষার কথা যদি রাষ্ট্র ভাবতো, তাহলে তো এগুলো নিয়ে আলাপ করতো। কিন্তু রাষ্ট্র তো সেটা করছে না। তার মানে রাষ্ট্র ওই অংশটাকেই কোনোভাবে হাতে রাখতে চাচ্ছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, কিংবা তাদের যে মানে সবসময় তো পদে বসে ক্ষমতাই তো বড় কথা না, এখানে একটা বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে, এখানে বিভিন্ন রকমের লেনাদেনা থাকে, এখানে বিভিন্ন রকমের আন্তর্জাতিক বিনিময় থাকে।
এই কাজগুলো তো রাষ্ট্র করছে। সেক্ষেত্রে আপনি আরেকটা কথা বলছিলেন, একজন নারীও আসলে যখন চিন্তা করে এই বিষয়গুলোতে সে আসলে পুরুষের মতো করে ভাবে, এবং ভাবে বলেই আসলে সে অন্তত এই জায়গাটিতে যে আসলে একজন কর্মী তিনি আসলে তার কাজের স্বীকৃতি পাবেন কিনা সেটা নিয়ে সে তর্ক তোলে, মেরিটাল রেপ নিয়ে সে তর্ক তোলে। আপনার কাছে কি মনে হয় যে এটার প্রভাবটা এই যার জন্য আসলে আমরা সবাই ফাইট করছি তারাও আসলে আমাদেরকে ওন করে না? এভাবে আমি ভাবি না বিষয়টা, ওন করে না ব্যাপারটা তা না, মানে আমার ব্যবস্থাটা তো পুরো পিতৃতান্ত্রিক, এখন পিতৃতান্ত্রিক ব্যবস্থা এবং একই সাথে হচ্ছে এক ধরনের একটা গোষ্ঠীর অর্থনৈতিক আধিপত্য ব্যবস্থা, দুটোই আছে এখানে, লৈঙ্গিক আধিপত্য আছে, অর্থনৈতিক আধিপত্য আছে, এবং সেটা কিন্তু একটা অংশের। এবং মজার ব্যাপার, যে অংশটা আসলে অর্থনৈতিক আধিপত্য করে সেই আসলে লৈঙ্গিক আধিপত্যকে একটু একটু করে জিয়ে রাখে। তো আমার শিক্ষা, আমার সমস্ত ক্ষেত্রে, আমার পরিবার, আমার সমাজ, এই সমাজ এখন পরিপূর্ণভাবে, আমরা কিন্তু নিজেদেরকে আধুনিক রাষ্ট্র বলি, কিন্তু এখানে সবকিছু কিন্তু আধুনিক রাষ্ট্র না, সামন্তীয় যুগের কিছু কিন্তু এখানে বিষয় রয়েছে। যেমন নারী রাতে বের হবে না, এটা কিন্তু আপনি উন্নত রাষ্ট্রে, উন্নত আধুনিক রাষ্ট্রে দেখবেন না, কিন্তু আমার রাষ্ট্রে কিন্তু এই জিনিসটা আছে। আবার ধরেন আমাদের কিছু প্রথা, ঘুমটা দেওয়া, বা মানে নারীর জন্য কিছু বিশেষ ক্ষতিকর প্রথাও কিন্তু রয়েছে, বা বারবার হচ্ছে ছেলে সন্তানের জন্য বারবার মেয়ে সন্তান নেওয়া, বা ধরেন যৌতুক প্রথা, নারীকে বিয়ে দিলে, মেয়েকে দিলে একটা বড় কিছু দিতে হবে উপহার, এই প্রথাগুলো কিন্তু সামন্তীয় প্রথা। কিন্তু আমি বলছি আমার রাষ্ট্র আধুনিক হয়ে গেছে, আমার সবকিছু আধুনিক, আমি এখন স্মার্টফোন ব্যবহার করছি, কিন্তু এই সামন্তীয় মূল্যবোধ, কিন্তু এই নারী অধিকারের বিষয়টা তো বলা হয় যে এটা আসলে পাশ্চাত্য থেকে এসছে, যেখানে আমি দেখি যে আসলে আর ব্যাংক, বীমা, অর্থনীতি, সরকার কোনো কিছুই আসলে আমি ধরছি যে সেটা পাশ্চাত্য থেকে আসলো, সেটা নিয়ে কথা নেই, কিন্তু কথা হচ্ছে যে নারী অধিকার বিষয়টি পাশ্চাত্য থেকে এসছে, আসলেই কি? আমার এটা আমারও প্রশ্ন, যারা যেই বুদ্ধিজীবীরা নারী অধিকার প্রশ্ন আনলেই হোয়াইট ফেমিনিজম, পাশ্চাত্য এইগুলো কথা বলে, তারা দেখেন সেই বুদ্ধিজীবীদের অংশেই এই যে সংবিধান সংস্কার কমিশনে সমাজতন্ত্রকে বাদ দিয়ে বলছে যে মুক্তবাজার অর্থনীতিকে আমি উন্মুক্ত করব, অবনতি করব, এবং সমাজতন্ত্রকে দেখাচ্ছে গণতন্ত্র বিরোধী, বরং মুক্তবাজার অর্থনীতিকে দেখাচ্ছে গণতন্ত্রপন্থী। তার মানে এই যে একটা ফ্যালাসি, এগুলো তো নিউ লিবারেল ট্র্যাপ, এইটা আমার পশ্চিমা মনে হয় না। আমার পুলিশ সংস্কার আইন যখন তারা বলে যে এই আইনগুলো যেভাবে পুলিশ বল প্রয়োগ করে সেই আইনগুলো জাতিসংঘের নীতিমালা মেনে চলতে হবে, সেইটা কিন্তু আমার হচ্ছে পশ্চিমা মনে হয় না। কিন্তু সিডো আইন, জাতিসংঘের এই সিডো আইনে যখন নারীর যৌনকর্মীর যে শ্রম বা পেশা হিসেবে তাকে স্বীকৃতি দেওয়ার কথাটা আসছে, সেটা তার পাশ্চাত্য মনে হয়। তো এইটা হচ্ছে বৈপরীত্য। একটা প্রসঙ্গ আমি বলতে চাই, যেহেতু আমি নিজেকে মার্কসিস্ট নারীবাদী মনে করি, যৌনকর্মী শ্রমিক হিসেবে স্বীকৃতির চাইতেও এই মুহূর্তে দরকার যৌনকর্মীর নাগরিক সুরক্ষা। কারণ শ্রমিক কি আমার সমাজে খুব ভালো, আমার শ্রমিক তো শ্রম ভবনে বসে থাকে টাকার জন্য। আমার মনে করি যে যারা এখন কর্মী বৃত্তিতে বা পেশায় রয়েছেন, তারা তো ভাই খদ্দেরের সাথে এখনো বলতে পারে টাকা না দিলে টাকা ছিনিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে বা জোর করার ব্যাপার থাকে, তারাও প্রচুর পরিমাণে পুলিশ, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা অত্যাচারের শিকার হয়, সেগুলো আমরা জানি। কিন্তু শ্রমিক কি আমার সমাজে খুব মর্যাদাকর সম্পন্ন? আমার শ্রমিকের কি নাগরিক অধিকার আছে? তার মানে আমার কিন্তু যৌনকর্মীর নাগরিক সুরক্ষাটা দরকার। এবং এই পেশাটাকে আমি আমার মার্ক্সীয় নারীবাদের জায়গা থেকে দেখি যে একটা এক্সপ্লয়টেশনের মাধ্যমে কিন্তু এই পেশার আবির্ভূত। আমি যেটা একটু আলাপে আপনাকে বলছিলাম যে মানে আমি রিসোর্সের বিনিময়ে জীবন যাপন করব, এই ব্যাপারটা নৃবিজ্ঞানীরা বলেছে যে সমাজে প্রথম থেকেই ছিল, কিন্তু যেভাবে মানে একটা পণ্যায়ন করা হয়েছে বা কমার্শিয়ালাইজড একটা রূপ দেওয়া হয়েছে যে একটা পাড়া, ওই পাড়াতে এই কাজই হবে, এই পাড়া থেকে ট্যাক্স আসবে, এই পাড়াতে পুলিশ যাবে, প্রতি সপ্তাহে গিয়ে দেখভাল করবে যে ঠিকঠাক আছে কিনা, একটা পাড়াই ওভাবে দিয়ে রাখা, এইটা কিন্তু রাষ্ট্রের নারীর শোষণ করার একটা হাতিয়ার হিসেবে একটা পাড়া এভাবে সিলেক্ট করা, মানে আমি বলছি ওটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখানো। তো যৌনকর্মীকে আমি যখন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিই, আমি ইন্ডাস্ট্রির আসলে দীর্ঘায়িতা চাই, কিন্তু আমি তো আসলে এই ইন্ডাস্ট্রি দীর্ঘায়িতাতে চাচ্ছি না, কারণ এখানে তো এক্সপ্লয়টেশন করছে। আমরা বলছি যে এখানে অনেকে স্বেচ্ছায় আসছে, যারা স্বেচ্ছায় আসছে তারা যৌনতা শতাংশ আসলে, আর তাছাড়া আবার যৌনতা বিক্রয়ের বিষয়টা নিয়ে আমার ভালোবাসা, মায়া, মমতা, যৌনতা তো প্লেজারের বিষয়, এটাকে যখন আমার বিক্রয় সত্তা হিসেবে একটা পণ্য, এটাকে পণ্য হবে কিনা এটা নিয়ে আমার অনেক প্রশ্ন। যদি পণ্য না হয়, তাহলে যে নারী আসলে স্বেচ্ছায় যৌন সম্পর্কে জড়ায়, সে আসলে টাকার বিনিময়ে সেটা করবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। এবং তার যদি অন্যান্য অপশন, আমি তো এখন জানি না, অন্যান্য সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় অপশনগুলো তার জন্য ওপেন থাকে, তাহলে সেই পেশায় যাবে কিনা আমরা কিন্তু এখনো বলতে পারি না। ওটা আমরা বলি যে বারবার স্বেচ্ছা কথাটার মধ্যে আমার মনে হয় যে একটা ফ্যালাসি আছে।
স্বেচ্ছা ব্যাপারটাকে আমাদের সংজ্ঞায়িত করা উচিত। তো এটা আমার মার্সীয় নারীবাদের ধারণা, কিন্তু তার জায়গা থেকেও আমি বলতে চাই এই মুহূর্তে আমার যৌনকর্মীর নাগরিক সুরক্ষা লাগবে, সেই সুরক্ষার কথা নারী সংস্কার কমিশন বলেছে। আমরা একটু সরকারের আলাপে ছিলাম, সরকারের সমালোচনায় ছিলাম, এবার একটু যে জুলাই আন্দোলন যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল পরিবর্তনের, আমরা সবাই ধরে নিয়েছিলাম যে বিরাট পরিবর্তন আসবে। আমরা এইখানে বসার আগেই আসলে নিজেরাও একটু আলাপ করছিলাম। অভ্যুত্থানের তো মূল মন্ত্রই ছিল যে আমরা বৈষম্য নিরসন করব, বৈষম্য থাকবে না। সেখানে এসে এই গণঅভ্যুত্থানের সাথে যারা সংশ্লিষ্ট তারাই এবার নারী পুরুষের সমতা নিয়ে তাদের পাশেই দাঁড়াচ্ছেন যারা আসলে এটা চায় না। এই বিষয়টা নিয়ে মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? গণঅভ্যুত্থান তো জনগণের আকাঙ্ক্ষা ছিল, বৈষম্য বিরোধিতা, কিন্তু আমরা যাদেরকে যারা অফিসিয়াল স্টেক হোল্ডার হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে তারা কি আসলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের ম্যান্ডেট নিয়ে আসছে কিনা, তাদেরকে জনগণ বলেছে কিনা যে তারাই ম্যান্ডেট। আপনি দেখেন, আমি এখানে একটু ছোট করেই উত্তর দিতে চাই, অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন হয়েছে, সেটা কিন্তু প্রকাশ্যে হয়নি, এটা গোপনে গোপনে, কিন্তু গণঅভ্যুত্থানটা প্রকাশ্যে হয়েছিল। মানে আমি তো মনে করি যে এই সরকারও গঠন হতে পারতো শহীদ মিনারে দাঁড়িয়ে, যেখান থেকে ডাক এসেছিল এক দফা এক দাবির, সেটা তো হয়নি। তার মানে জনগণকে যখন যারা বাদ দিয়ে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হয়ে গেছে, তারা তো এই জনবিরোধী কাজগুলো করবে, এটা খুব স্বাভাবিক আমার কাছে মনে হয়। মানে তাদের জন্য স্বাভাবিক, আমাদের জনগণের জন্য স্বাভাবিক না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই ঘটনার পরে এই দলের সাথে যারা যুক্ত তাদের পক্ষ থেকে আমরা দেখলাম যে প্রায় 3 জন নারী কর্মী তারা বিবৃতি দিয়ে বললেন যে তারা আসলে এটার এক ধরনের নিন্দা তারা জানিয়েছেন। সেক্ষেত্রে আবার আমরা দেখলাম যে ওই দল থেকেই আরেকটি বিবৃতি আসলো, সেটা বেশ বলা যেতে পারে হিসেব নিকেশ করা এক ধরনের মধ্যপন্থার এক ধরনের বিবৃতি আসলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে নারী 3 জন এই কাজটি করেছে, তাদের একটা সাহসী পদক্ষেপ, এটা নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা আমি প্রকাশ্যেই বলতে চাই। এবং তাদের একজন আমার খুব প্রিয় ছোট বোনও। তো দেখা গেছে তাদের কাছে আমার প্রশ্ন ছিল যে এরপরও তো এই দলটাই তারা করছে, জাতীয় নাগরিক কমিটির যে বিবৃতি এসেছে, সেই বিবৃতি তারা যে মধ্যপন্থার বিবৃতি বলছে, এবং তারা যে মিথ্যাচার করেছে, যেখানে নাকি ইনক্লুসিভ হয়নি একেবারে। আমি এটা একটু জানতে চাই যে তারা ঠিক কি যুক্তিতে বললেন যে ইনক্লুসিভ হয়নি, মানে নারী প্রতিনিধিত্ব এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি বলে তারা একটা দাবি করছে। আসলে প্রতিবেদনটা পুরোপুরি পড়লে এবং কার্যক্রমের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে কথা বললে তাদের মনে হতো, মানে এই কথাটা তারা লিখতে পারতো না, তারা যে কত সুপারফিশিয়াল লেভেলে থাকে এটার প্রসঙ্গ এটাই। অন্তত রিপোর্টে আপনি দেখলে, সুপারিশে অন্তত পেছনের পাতায় কার কার সাথে বসা হয়েছে, সেখানে শ্রমিক নারীর স্টেক হোল্ডার ছিল, সেখানে আদিবাসী নারী ছিল, কৃষক নারী ছিল, যৌনকর্মীরা ছিল, সেখানে আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা ছিল, অন্যান্য বিভিন্ন শিক্ষার্থীরা ছিল, মানে কারা ছিল না? তাহলে সবাই এখন তারা ভাবে যে তাদের মতামত বাদ দেওয়া হয়েছে বলে কি তারা মনে করছে যে ইনক্লুসিভ হয়নি, মানে তাদের মতামতগুলো ঢুকালে ইনক্লুসিভ হতো। আমরা সেক্ষেত্রে এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে সব সময় আমরা দেখতে পাই একটা জায়গায় যে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে রাষ্ট্রের এক ধরনের একটা দ্বান্দ্বিক অবস্থান তৈরি হয়, এবং সবসময় আমরা দেখি সমাজ বনাম রাষ্ট্র, ধর্ম বনাম নারী, এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে যায় সবাই। এর পেছনে কারণ কি মনে হয় আপনার কাছে? নারী সংস্কার কমিশনের পেছনে লাগার, আমি একটা কথা আরেকটু বলি যে নারী সংস্কার কমিশন নিয়ে আমাদের নারীবাদীদের, আমরা যারা বিভিন্ন স্কুলের নারীবাদকে ফলো করি, আমাদেরও ক্রিটিক আছে, কিন্তু আমরা এটাকে যুগান্ত করি একটা অধ্যায় ভাবি নারীর অগ্রসরের জন্য। আমাদের ক্রিটিক এটাকে এগিয়ে নেওয়ার জন্য, এটাকে যারা বাতিল করতে চাচ্ছে তাদের সাথে এটাই আমাদের বড় পার্থক্য। এখন একটা কথা বলি এখানে একটা কিন্তু লাইন ছিল যেটা নারী সংস্কার কমিশনের পেছনে লাগার একটা বড় কারণ, রাষ্ট্র হবে ইহজাগতিক, এখানে পারলৌকিক বিষয় থাকবে না। এবং তাই তো, রাষ্ট্র কি আসলে পরকালের মানুষের দোজক বেহেশত ঠিক করে দিতে পারে? রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণ খেতে পারছে কিনা তার জন্য খাবারের ব্যবস্থা করো, জনগণ ঠিকমতো গণপরিবহনে উঠতে পারছে কিনা, জনগণ নিরাপত্তা পাচ্ছে কিনা, জনগণ এই কাজগুলো স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা, শিক্ষা পাচ্ছে কিনা, এগুলো তার নিশ্চিত করায়, মানে একটা রাষ্ট্র একটা অ্যাকশন, তার অ্যাক্টিভিটিসগুলো ঠিকঠাক চলতেছে কিনা এটা দেখভালের জন্য একটা হচ্ছে ম্যানেজমেন্ট, একটা ব্যবস্থাপনা। কিন্তু রাষ্ট্রকে কেন তারাই চাপিয়ে দিতে চায় যে রাষ্ট্র হবে একটা পারলৌকিক বিষয়? রাষ্ট্র কি তাহলে মুসলমানের জন্য আলাদা গণপরিবহনের ভাড়া করবে আর হিন্দুদের জন্য আলাদা? যদিও এই কথাটা কোট করলাম আমাদের শ্রদ্ধেয় আনুসারের কাছ থেকে, এটা কিন্তু একটা সত্যিকার বিষয় যে রাষ্ট্র তো কাউকে, মানে আমার আধুনিক রাষ্ট্র বলেই দিয়েছে যে সব নাগরিক সমান,
সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য গারো ধর্মের হোক, মানে যে ধর্মের হোক, সেটা নিয়ে তো তার মাথা ব্যথাই নাই। কিন্তু বারবারই এই গোষ্ঠীটা রাষ্ট্রকে ইসলাম হতে বলে, মুসলিম হতে বলে। এটা একটা চাপ, রাষ্ট্রকে তারা মুসলিম চায় কেন? এখন যে রাজনৈতিক দলগুলো আমরা যদি দেখি যে আমার ধরেন সামনে নির্বাচন, সেই নির্বাচনের সময় আসলে প্রায় সবগুলোই দল কেমন জানি একটা মাঝামাঝি জায়গায় কথা বলছে। যেমন বিএনপির মতো বড় দল, তারা কিন্তু বলে দিয়েছে যে তারা ধর্মীয় মূলনীতি থেকে সরে আসবে না। সেক্ষেত্রে আমরা ইসলামী দলগুলোকেও দেখছি একই জন্য কথা বলছে, বা রাজনৈতিক দলগুলো আসলে তেমন হা না টাইপের কোনো কথাতেই তারা আসলে যাচ্ছে না। তার মানে তো ধর্ম তো সবসময় আসলে রাজনীতির একটা বড় অস্ত্র। সেক্ষেত্রে নারীও কি আসলে সেখানে বড় অস্ত্র? শাসক শ্রেণীরা নারী, ধর্ম এবং জাতীয় প্রশ্নগুলো তারা এই জিনিসগুলো জিয়ে রাখে জনগণের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য। এটা রাষ্ট্র করবেই আপা। আমরা সব জনগণ একক হয়ে যদি অধিকারের পক্ষে লড়ি, তাহলে তো রাষ্ট্রের জন্য একটা অসুবিধা। মানে যেই রাষ্ট্র ব্যবস্থাটা চলছে, আমার রাষ্ট্র ব্যবস্থা যেহেতু জনগণের কথা বলে না, তাহলে জনগণ যত দূরে 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 সরে থাকবে এই ইস্যুগুলো নিয়ে, তত তো রাষ্ট্রের ভালো। যে তুমি এক হচ্ছ না, আমার বিরুদ্ধে লাগছে না। নারী অধিকার কর্মী হিসেবে বা অধিকার কর্মী হিসেবে আপনি পরবর্তী পদক্ষেপ কি নেবেন যদি আসলে যে সুপারিশগুলো এসছে সেখানে যদি বড় বদল দেখতে পান? অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি না করতে চায়, তাহলে কিছু আশু সংস্কার তারা করবে। কারণ নারী সংস্কার কমিশনও বলেছে কিছু জিনিস অন্তর্বর্তীকালীন সরকার নিজেই করতে পারবে, আর কিছু জিনিসের জন্য নির্বাচিত সরকার লাগবে। যেগুলো তারা করতে পারবে সেগুলো তারা করে ফেলবে আমার মনে হয়, যদি তারা বেইমানি না করতে চায়। আর তারা যদি মনে করে যে জুলাই গণঅভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে তারা বেইমানিটাই করবে, তাহলে তারা করবে না। এটুকুই আমার এই বাইনারিতে আমি শেষ করতে চাই। একেবারে শেষ প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তারা একটি বিবৃতি দিয়েছে এবং তারা যে ধরনের বয়ান এসছে তাদের সমাবেশে, সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং সেই সাথে তারা কিছু শর্ত জুড়ে দিয়েছে যে তাদের আলেম ওলামাদের বিরুদ্ধেও যেন আসলে এই ধরনের বক্তব্য দেয়া না হয়। আপনার কাছে কি মনে হয় যে তাদের পক্ষ থেকে এই ধরনের বয়ানের পেছনে আর কোনো কারণ আছে কিনা? এটাকে দুরভিসন্ধিমূলক দেখেন কিনা? ওই যে এখন তো সবাই একটু মধ্যপন্থার জায়গায় যেতে যাচ্ছে, তো হেফাজত তো মনে করছে যে আমরা একটু মধ্যপন্থায় থাকলে মনে হয় পাতে ভাত পাবো, এরকম। কারণ বাংলার নারীরা না এত আহম্মক হয়নি যে প্রকাশ্যে কুশপুতুলকে এরকম হচ্ছে পিটাচ্ছে, সে যেটারই কুশপুতুল হোক না কেন, নারী প্রসঙ্গে সে নারীর শাড়ি খুলে দিচ্ছে আবার পরিয়ে দিচ্ছে, সেই লোককে তারা কোনো ক্ষমতায় বা তাদের নিরাপত্তার জন্য দেখতে চাবে। বাংলা নারীরা এখন আহম্মক হয়নি। তো সেইটার একটা চাওয়ার জন্য হেফাজত ইসলাম এটা একটা স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করতে পারে। সেই কৌশলের মধ্যেও ভয়াবহ রকমে নারী বিদ্বেষী আছে। বলা হয়েছে যে সেখানে উগ্র এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। কি তাদের মনে হয় কোনটা উগ্র, এই টাইপের শব্দবন্ধ তো তারা ব্যবহার করছে। তাদের ক্ষমার মধ্যেও কিন্তু আসলে একটা পৌরুষালী ব্যাটাগিরি দেখা গিয়েছে। তো এই ক্ষমা আসলে কি ক্ষমা? এটা কৌশলী ক্ষমা না আসলেই ক্ষমা? এটা তো প্রশ্নই থাকে। অনেক ধন্যবাদ প্রভা। আপনি হয়তো সামনের খুব ভালো দিন দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা তো আশা করতেই পারি সামনে একটা ভালো দিনের জন্য হয়তো দিন আসবে। হয়তো এই সুপারিশগুলোর অন্তত 30টা না হলেও 3টা নিশ্চয়ই আসবে, কিন্তু যেগুলো নিয়ে বিতর্ক উঠেছে সেই জায়গাগুলোতে নিশ্চয়ই কাজ হবে। অন্তত সম্পত্তির অধিকারের সহ মূল যেগুলো নিয়ে বিতর্ক তুলেছেন তারাই হয়তো এই জায়গাটাতে এসে দাঁড়াবেন, সেই আশাতেই আমরা রাখতে চাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।